বেসরকারি খাতকে আপনি অ্যাড্রেস করছেন কিনা। আপনি যদি বেসরকারি খাতকে অ্যাড্রেস করতেন তাহলে প্রেক্ষাপটটা ভিন্ন হতো। আমার তো মনে হয় যে গত বেশ কয়েকটি বাজেটের মধ্যে বেসরকারি খাতকে অ্যাড্রেসই করা হচ্ছে না। বেসরকারি খাতকে যদি অ্যাড্রেস না করে তাহলে আপনি যে মুক্তবাজার অর্থনীতির কথা বলছেন সেটা কে, এই অর্থনীতির চাকাটা ঘুরাবে কে? এখানে দেখেন প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং পাবলিক ইনভেস্টমেন্ট। অর্থনীতির জিডিপির 35%, 36% যদি আপনি ইনভেস্টমেন্ট যেতে না পারেন তাহলে অর্থনীতির চাকা সচল হবে না। আপনারা দুজনে অর্থনীতিবিদ আমার চেয়ে ভালো বুঝবেন। জিডিপির 36% মিনিমাম, তাহলে আমরা মনে হয় 7% পাবলিক ইনভেস্টমেন্ট করি এখন, তাই না? তাহলে আর থাকে কত? আরও 26%। 26% প্রাইভেট ইনভেস্টমেন্ট করার জন্য আপনি কি পরিবেশ তৈরি করেছেন? আপনাকে 9-6-6-9 করতে বলেছিল, 6-9 থেকে আপনি 15 চলে গেলেন। কস্ট অফ ফান্ড কোথায়? 12 টাকার গ্যাসকে না, এবং এই 6-9-তে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার প্রাইভেট সেক্টর। জি, প্রাইভেট সেক্টর। শুনেন, সবচেয়ে বেশি কে বলেছিল? আমার এখনো মনে আছে সোনারগাঁ হোটেলের লবিতে 6-9 সিদ্ধান্ত হয়েছিল। আমি বাংলাদেশের কিছু কিছু সিদ্ধান্ত, মনিটরি সিদ্ধান্ত অবাক হই যে সোনারগাঁ হোটেলে বসে ইন্টারেস্ট রেট ঠিক করে বাংলা প্রাইভেট ব্যাংকের এমডিদেরকে ডেকে ইউএস ডলার ফরেন কারেন্সির রেট ঠিক করা হয়। আমার কাছে মনে হয় যেন আই ক্যানট বিলিভ ইট। এখন বলেন 6-9 করতে বলেছিল কে? 6-9টাকে বাদ দিয়ে 15-16তে গেলেন বা কীভাবে? কস্ট অফ ফান্ড ইজ মোর দেন 6%। আপনি এনার্জি কস্ট বাড়ালে বাজার ভিত্তিক করার পর কিন্তু লাফিয়ে কোথায় যাবে? আর একটু ওয়েট করেন না। আপনি এনার্জি কস্ট অর্থাৎ গ্যাসের দাম ছিল 12 টাকা, সেটাকে আপনি 32 টাকা করেছেন আনইন্টারাপ্টেড গ্যাস দেওয়ার কথা বলে, কিন্তু আপনি কি আনইন্টারাপ্টেড গ্যাস দিয়েছেন? বিদ্যুতের দাম আপনি কোথায় নিয়ে গেছেন? কোথায় ছিল? ফান্ড কস্ট বাড়িয়ে দিলেন। ডলারকে আমরা সারা বছর চিৎকার করেছি। আমি কিন্তু বিটিএমই, বিজিএমই, অনেক ফোরাম বা এফবিসি এর ডাইরেক্টর ছিলাম। আমরা কিন্তু সেই 10 বছর আগ থেকে বলছিলাম 85-86 টাকা ডলার রেট এটা যৌক্তিক নয়, এটাকে বাজার ভিত্তিক করা হোক। 90-95 দেখেন 95 থেকে যখন 110 হয় এটা সহনীয় হয়। আপনি 95 যখন 100 থেকে 110 টাকা হয় সহনীয় হয়। 86 থেকে যখন 120 টাকা হয়, আমার মতো কোম্পানি থেকে 200 কোটি টাকা নেই, বিকজ আমরা কনভার্টেবল কারেন্সিতে ব্যবসা করি। আমার কনভার্টেবল কারেন্সির দায়িত্ব নেবে কে? আজকে আপনারা বাজারের সাইড নিয়ে আলোচনা করছেন। ইফ আই হ্যাভ কোয়েশ্চেন যে ইনফ্লেশন অর্থাৎ মানি ইনফ্লেশন অর্থাৎ টাকা যে মান হারিয়েছে সেই তুলনায় 6,96,000 বা 7,00,000 কোটি টাকার বাজেট থেকে যদি আপনি 25% বাদ দেন, আসলে আপনার বাজেটের সাইজ কত? আপনি এডিবিতে 265 করোড় টাকা বলছেন, সেখান থেকে যদি 25% বাদ দেন আপনার এডিবিতে পাচ্ছেন কত? বিকজ এডিবি ইমপ্লিমেন্টেশনের 90% ইউ হ্যাভ টু গো ফর ইম্পোর্ট। আপনি শিক্ষা খাতে যে বিনিয়োগ করে বলছেন, শিক্ষা খাতের অল মেটেরিয়ালস ইউ হ্যাভ টু ইম্পোর্ট, ইন্টেলেকচুয়াল প্রপার্টি থেকে শুরু করে বই খাতা থেকে শুরু করে। আপনি স্বাস্থ্য খাতে যে ইনভেস্টমেন্টের কথা বলেছেন সেখানে মোস্ট অফ দ্য ইম্পোর্ট ইউ হ্যাভ টু ইম্পোর্ট। আপনি $1,00,000 দিয়ে আপনি আগে 1 কোটি টাকা দিয়ে যে যন্ত্রটা কিনতেন সেটা কেনার জন্য এখন 1,30,00,000 টাকা লাগবে। সো হোয়ার ইজ ইউর বাজেট? এই বাজেট তো বড় তো নয়ই। আমি মনে করি গত 5 বছরের বাজেটের তুলনায় এটা প্রায় 25% কম। তাহলে এই মধ্যেই এই ছোট বাজেটকে ম্যানেজ করার জন্য এত কোটি টাকা লোন নিতে হবে প্রাইভেট সেক্টরকে। আপনি আমাকে প্রশ্ন করেছেন প্রাইভেট সেক্টর কে? ভাই আপনি তো প্রাইভেট সেক্টরকে অ্যাড্রেস করেননি। আপনি মনে করছেন পাবলিক সেক্টর দিয়েই বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরা থাকবেন। আপনার সবচেয়ে বড় সমস্যা কি জানেন? ইফ ইউ ইনভেস্ট পাবলিক সেক্টরে, যখন আপনার ইনভেস্টমেন্ট বাড়াবেন তখন কিন্তু ইনফ্লেশন বাড়তে থাকবে। এই যে আপনি বলছেন ইনফ্লেশন কমাবেন, ইনফ্লেশন কমানোর জন্য টুলস কি? টুলস হচ্ছে বাজার থেকে টাকা উঠাতে হবে। বাজার থেকে টাকা ওঠানোর জন্য আপনি প্রাইভেট সেক্টরকে সংকুচিত করছেন, আবার বলছেন পাবলিক সেক্টরে আমি ইনভেস্টমেন্ট বাড়াবো। পাবলিক সেক্টরে যদি ইনভেস্টমেন্ট বাড়ান তাহলে লোন নিয়ে আপনি কী করবেন? পাবলিক সেক্টরে ইনভেস্টমেন্ট করেন, মানি ইজ গোয়িং টু এগেইন টু দ্য মার্কেট। আমার কাছে অবাক লাগে ভাবতে, ইনফ্লেশন নিয়ে কথা বলছি, আমরা কি সত্যিকার অর্থে আমরা জাতি হিসেবে ইনফ্লেশনের ডেফিনেশনটা জানি কিনা? ওনারা দুজনে অর্থনীতিবিদ। আমি যদি প্রশ্ন করি বাংলাদেশের ইনফ্লেশন কি কস্ট পুশ ইনফ্লেশন অর ডিমান্ড পুল ইনফ্লেশন? ডিমান্ড পুল ইনফ্লেশনের মেজার কন্ট্রোল করার জন্য মেজার একটা, কস্ট পুশ ইনফ্লেশনের মেজার একটা। এখন আপনি বিদ্যুৎ দাম বাড়িয়েছেন, গ্যাসের দাম বাড়িয়েছেন, কস্ট অফ ড্রিঙ্ক ফান্ড বাড়িয়েছেন, আবার বলছেন যে আপনি ইনফ্লেশন কন্ট্রোল করবেন। দিস এ কস্ট পুশ ইনফ্লেশন। কারণ টাকার অবমূল্যায়নের কারণে 30% ইনফ্লেশন হয়েছে আমাদের গুডসের উপর। সেখানে আপনি
এনার্জি কস্ট বাড়িয়েছেন, সবকিছু কস্ট বাড়ানোর পরে তাহলে কস্ট পুশ ইনফ্লেশন, কস্ট পুশ ইনফ্লেশনে মেজার নিতে হবে কস্ট কমানোর জন্য কি কি উপায় আছে সেগুলো বের করা। সেগুলো বের না করে আপনি কস্ট অফ ফান্ড বাড়িয়ে দিলেন, ইন্টারেস্ট সুদ বাই আমেরিকান ইকোনমি আর ব্রিটিশ ইকোনমিকে যদি আপনি এখানে ফর্মুলাইজ করতে চান, ওখানকার ইন্টারেস্ট রেট 4%, 4.2% চিৎকার করে মানুষ, আর আমার এখানে ইন্টারেস্ট রেট 9% থেকে 15% চলে গেছেন, পুরো প্রাইভেট সেক্টরকে দেউলিয়া করে ফেলেছেন, আমাদের মতো কোম্পানি দেউলিয়া হয়ে যাচ্ছে। আমি তো বারবার বলি 35 বছর আমার যৌবন আমি উৎসর্গ করেছি জাতির জন্য, অ্যান্ড অনেস্টলি বলতেছি 1 টাকাও 2 নম্বরে না করে একেবারে শূন্য হাতে শুরু করে 20-22 হাজার কর্মচারী, শ্রমিক কর্মচারীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে আমার পরিবার। আমি আমার ইন্ডিভিজুয়াল, আমি যেখানে বসে আছি তাদের কথা বলেন, এই পরিবারের কথাই বলেন। আমরা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে 2টা বছরের মধ্যে আমার ইয়ুথ, আমি আগেও বলেছি, আই উইল নট গেট ব্যাক মাই ইয়ুথ। ধন্যবাদ আপনাকে।